বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কদমতলা পূর্ব শিবসিলান কলেজের শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরা আজকে হিসাব বিজ্ঞানের নবম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। হিসাব বিজ্ঞানের নবম অধ্যায় রেওয়ামিল। তো অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ আখতারুজ্জামান পলাশ তোমাদের সাথে আছি। আমরা বলেছি যে আজকে আমরা হিসাব বিজ্ঞানের নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। নবম অধ্যায় বিষয়বস্তু হল রেওয়ামিল। আমরা প্রথমে দেখব এই অধ্যায়ের শিখনফল, অর্থাৎ এই অধ্যায়ের পর একজন শিক্ষার্থী কি কি বিষয় সম্পর্কে ধারণা পাবে বা কি কি বিষয় সম্পর্কে সে বলতে পারবে, শিখতে পারবে। তো এই অধ্যায় শেষে একজন শিক্ষার্থী রেওয়ামিল প্রস্তুত করে হিসাবের গাণিতিক নির্ভুলতা পরীক্ষা করতে পারবে। 2. হিসাব লিখনের ভুলগুলোর মধ্যে কোনগুলো গড়মিল ঘটাবে এবং কোনগুলো গড়মিল ঘটাবে না তা শনাক্ত করতে পারবে। অনিশ্চিত হিসাবে প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে, অর্থাৎ অনিশ্চিত হিসাব সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। অনিশ্চিত হিসাব খুলে সাময়িকভাবে রেওয়ামিলের উভয় দিক কিভাবে মিলানো যায় সে সম্পর্কে একজন শিক্ষার্থী ধারণা লাভ করতে পারবে। এই ছিল এই অধ্যায়ের শিখনফল। তাহলে আমরা দেখব রেওয়ামিলের ধারণা, অর্থাৎ রেওয়ামিল কাকে বলে বা রেওয়ামিলের সংজ্ঞা, রেওয়ামিল কি। রেওয়ামিলের ধারণা: খতিয়ানের হিসাবগুলো নির্ভুলতা যাচাই করার জন্য কোনো নির্দিষ্ট দিনে একটি পৃথক খাতায় বা কাগজে সকল হিসাবের উদ্ধৃতগুলোকে ডেবিট ও ক্রেডিট দুই ভাগে বিভক্ত করে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকেই রেওয়ামিল বলে। অর্থাৎ একটা নির্দিষ্ট দিনে একটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাবের উদ্ধৃতগুলোকে ডেবিট এবং ক্রেডিট এই দুই ভাগে বিভক্ত করে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকেই রেওয়ামিল বলে। খতিয়ানের হিসাবগুলো নির্ভুলতা যাচাই করার জন্য কোনো নির্দিষ্ট দিনে একটি পৃথক খাতায় বা কাগজে সকল হিসাবের উদ্ধৃতগুলোকে ডেবিট ও ক্রেডিট দুই ভাগে বিভক্ত করে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে রেওয়ামিল বলে। রেওয়ামিলের ডেবিট এবং ক্রেডিট দিকের যোগফল সমান হলে সাধারণত ধরে নেওয়া হয় যে খতিয়ানের কোনো গাণিতিক ভুল নেই। অপরপক্ষে দুই দিকের যোগফল সমান না হলে বুঝতে হবে দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে হিসাব রক্ষণে কোনো ত্রুটি বা ভুল আছে। অর্থাৎ যদি স্বাভাবিকভাবে ডেবিট দিকে এবং ক্রেডিট উদ্ধৃত ক্রেডিট দিকে বসানোর ফলে রেওয়ামিল মিলে যায়, বুঝতে হবে যে হিসাবের গাণিতিক নির্ভুলতা প্রমাণ হয়েছে বা গাণিতিক ভুল নেই। অপরদিকে যদি হিসাবের ডেবিট এবং ক্রেডিট যথাযথভাবে বসানোর পরেও দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে দুদিক না মিলে, সেক্ষেত্রে বুঝতে হবে রেওয়ামিলের কোথাও না কোথাও কোনো প্রকার ভুল আছে। এবার আমরা দেখব রেওয়ামিলের উদ্দেশ্য। রেওয়ামিলের উদ্দেশ্য 1. জাবেদা ও খতিয়ানের লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিনা তা রেওয়ামিলের মাধ্যমে গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। অর্থাৎ জাবেদা এবং খতিয়ান করার পর আমাদের রেওয়ামিল প্রস্তুত করতে হয়। যদি রেওয়ামিলের দুই দিক মিলে যায় তা আমরা ধরে নিই যে সেটা গাণিতিকভাবে শুদ্ধতা প্রমাণ করে। উদ্দেশ্য 2. জাবেদা ও খতিয়ানে ভুল ত্রুটি থাকলে তা উদ্ঘাটন ও সংশোধন করা হয়। উদ্দেশ্য 3. দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক জাবেদা ও খতিয়ানে লেনদেন লিপিবদ্ধ হয়েছে কিনা তা রেওয়ামিল প্রস্তুতের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়। উদ্দেশ্য 4. এর মাধ্যমে, অর্থাৎ রেওয়ামিল প্রস্তুতের মাধ্যমে
আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতে সময় ও শ্রমের অপচয় রোধ হয়। যেহেতু রেয়া মিল থেকে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে থাকি, তাই রেয়া মিল যদি সঠিকভাবে শুদ্ধভাবে তৈরি করা থাকে তবে সেখান থেকে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে সময় ও শ্রম কম লাগে। উদ্দেশ্য 5, রেয়া মিলের মাধ্যমে ব্যবসার আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এবার আমরা দেখব হিসাব চক্রে রেয়া মিলের অবস্থান। তোমরা দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় হিসাব চক্র সম্পর্কে আলোচনা করেছি, সেখানে নিশ্চয় তোমার ধারণা আছে হিসাব চক্র কি। তো হিসাব চক্রে রেয়া মিলের অবস্থানটা কি, এবার আমরা সেটা দেখব। হিসাব চক্র, প্রথম ধাপ লেনদেন শনাক্তকরণ, দ্বিতীয় ধাপ লেনদেন বিশ্লেষণ, তৃতীয় ধাপ জাবেদা প্রস্তুতকরণ, চতুর্থ ধাপ খতিয়ানি স্থানান্তর, পঞ্চম ধাপ রেয়া মিল প্রস্তুতকরণ, ষষ্ঠ ধাপ সমন্বয় দাখিলা, সপ্তম ধাপ কার্যপত্র প্রস্তুতকরণ, অষ্টম ধাপ আর্থিক অবস্থার বিবরণী, নবম ধাপ সমাপনী দাখিলা, দশম ধাপ হিসাব পরবর্তী রেয়া মিল। তাহলে হিসাব চক্রের 10টা ধাপ, এই 10টা ধাপের মধ্যে রেয়া মিলের অবস্থান পঞ্চম ধাপে। লেনদেন শনাক্তকরণ, লেনদেন বিশ্লেষণ, জাবেদা প্রস্তুতকরণ, খতিয়ানি স্থানান্তরকরণ, পঞ্চম ধাপে রেয়া মিল প্রস্তুতকরণ। তাহলে আমরা দেখলাম হিসাব চক্রে রেয়া মিলের অবস্থান পঞ্চম, রেয়া মিল প্রস্তুতকরণ। এবার আমরা দেখব খতিয়ান উদ্বৃত্ত অবলম্বনে কিভাবে রেয়া মিল প্রস্তুত করা হয় বা রেয়া মিলের প্রস্তুত প্রণালী, অর্থাৎ কোন আইটেমগুলো বা কোন উদ্বৃত্তগুলো ডেবিট দিকে বসে এবং কোন উদ্বৃত্তগুলো ক্রেডিট দিকে বসে। রেয়া মিলের প্রস্তুত প্রণালী, অর্থাৎ রেয়া মিলের ডেবিট দিক এবং ক্রেডিট দিকে যা যা বসে, ডেবিট দিকে বসবে সকল প্রকার সম্পত্তি সমূহ, অর্থাৎ ভূমি, দালান কোঠা, ইজারা সম্পত্তি, কলকবজা, যন্ত্রপাতি ইত্যাদি। পক্ষান্তরে সকল প্রকার দায়সমূহ ক্রেডিট দিকে বসবে। দায়ের মধ্যে আসতে পারে ঋণপত্র, বন্ধকি ঋণ, পাওনাদার। সম্পদের মধ্যে আসতে পারে আসবাবপত্র, বিনিয়োগ, প্রাপ্য বিল, দেনাদার, ব্যাংক জমা, নগদ উদ্বৃত্ত। ক্রেডিট দিকে আসতে পারে প্রদেয় বিল, ব্যাংক জমা অতিরিক্ত, মূলধন ইত্যাদি। দুই, সকল প্রকার খরচ বা ক্ষতি ডেবিট। খরচ বা ক্ষতির মধ্যে আসতে পারে প্রারম্ভিক মজুত পণ্য, মজুরি, বেতন, ছাপা খরচ, বিজ্ঞাপন খরচ, ভাড়া, মেরামত, অফিস খরচ। পক্ষান্তরে ক্রেডিট দিকে আসতে পারে সকল প্রকার আয় বা লাভ। আয়ের মধ্যে বা আসতে পারে প্রাপ্ত সুদ, প্রাপ্ত বাট্টা, বিনিয়োগের সুদ, শিক্ষানবিশ স্যালামি। খরচের মধ্যে আসতে পারে কারবারি খরচ, প্রদত্ত কমিশন, মালিকের উত্তোলন, ক্রয়, অবচয়, কুঋণ, প্রদত্ত বাট্টা ইত্যাদি। ক্রেডিট দিকে আসতে পারে ব্যাংক জমার সুদ, বিক্রয়, অর্থাৎ আয়ের মধ্যে যেগুলো আসবে ব্যাংক জমার সুদ, বিক্রয় ইত্যাদি। সকল প্রকার অগ্রিম প্রদত্ত খরচ ডেবিট। অগ্রিম খরচের মধ্যে আসতে পারে অগ্রিম প্রদত্ত বেতন, অগ্রিম প্রদত্ত ভাড়া, অগ্রিম প্রদত্ত মজুরি ইত্যাদি। আর ক্রেডিট দিকে আসবে সকল প্রকার বকেয়া খরচসমূহ। বকেয়া খরচের মধ্যে আসতে পারে বকেয়া বেতন, বকেয়া মজুরি, বকেয়া ভাড়া ইত্যাদি। রেয়া মিলের ডেবিট দিকে বসবে সকল প্রকার বকেয়া আয়সমূহ। বকেয়া আয়সমূহের মধ্যে আসতে পারে বিনিয়োগের বকেয়া সুদ, বকেয়া কমিশন, প্রাপ্য ভাড়া ইত্যাদি। তারপরে ক্রেডিট দিকে আসতে পারে যে কোনো ধরনের সঞ্চিতি। সঞ্চিতির মধ্যে আসতে পারে অনাদি পাওনা সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি, দেনাদার বাট্টা সঞ্চিতি ইত্যাদি। ডেবিট দিকে আসতে পারে সকল প্রকার বিক্রয় ফেরত, পাওনাদার, বাট্টা সঞ্চিতি, প্রদত্ত ঋণ, উত্তোলন ইত্যাদি। ক্রেডিট দিকে আসতে পারে ক্রয় ফেরত বা বহি ফেরত, অগ্রিমপ্রাপ্ত আয় ইত্যাদি। এবার আমরা দেখব যে সমস্ত দফা বা আইটেম সমূহ রেয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। সমাপনী মজুত পণ্য রেয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। প্রারম্ভিক ব্যাংক জমা রেয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। প্রারম্ভিক হাতে নগদ রেয়া মিলে অন্তর্ভুক্ত হয় না।
সম্ভাব্য দায় বা সম্ভাব্য সম্পদ র্যামিলে অন্তর্ভুক্ত হয় না। সমাপনী মণিহারি অন্তর্ভুক্ত হয় না। সাধারণত তোমাদের সমাপনী মজুত পণ্য, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক হাতে নগদ, সম্ভাব্য দায় বা সম্ভাব্য সম্পদ, এই আইটেমগুলোই বেশি পরীক্ষা আসে বা তোমাদের টেক্সট বই এগুলোই আলোচনা করা আছে। এই আইটেমগুলো র্যামিলে অন্তর্ভুক্ত হবে না। সমাপনী মজুত পণ্য, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক মানে বছরের শুরু, সম্ভাব্য দায় বা সম্ভাব্য সম্পদ, সমাপনী মণিহারি, এই আইটেমগুলো বা এই উদ্বৃত্তগুলো যদিও প্রশ্ন থাকে তথাপি র্যামিলে অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ র্যামিল প্রস্তুত করার সময় যদি প্রশ্নে আইটেমগুলো থাকে এগুলো বাদ যাবে। সেক্ষেত্রে আমরা একটা টিকার মাধ্যমে উল্লেখ করে দিব। এবার আমরা দেখব র্যামিল তৈরির নমুনা বা ছক, অর্থাৎ কোন ছকের মাধ্যমে র্যামিল প্রস্তুত করা হয়। হিসাব বিজ্ঞানের একটা নির্দিষ্ট ছকের মাধ্যমে র্যামিল প্রস্তুত করা হয়। ছকটি হচ্ছে এরকম। প্রথমে আসবে প্রতিষ্ঠানের নাম, তারপরে র্যামিল, তারপরে কত সালের কত তারিখের সেটা উল্লেখ করতে হবে। আর র্যামিলের ছকটা হবে ক্রমিক নম্বর, হিসাবের শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এটা হলো আমাদের র্যামিল প্রস্তুতের ছক। ক্রমিক 1 2 3 এভাবে আসবে। হিসাবের শিরোনাম অর্থাৎ যে হিসাবটা প্রশ্ন হবে হিসাবটা আমরা লিখব। খতিয়ান পৃষ্ঠা করে আপাতত এখানে কিছু লিখতে হবে না। যদি হিসাবের শিরোনাম অর্থাৎ হিসাবটা যদি উদ্বৃত্তটা যদি ডেবিট হয় ডেবিট দিকে টাকা বসবে, যদি ক্রেডিট হয় ক্রেডিট করে টাকা বসবে। এই হলো র্যামিল প্রস্তুতের ছক বা নমুনা। এবার আমরা দেখব যে সমস্ত ভুল র্যামিলে ধরা পড়ে না। আমরা আগেই বলেছি যে র্যামিলের দুই পাশ অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট যদি যথাযথভাবে বসানোর পর দুই পাশ মিলে যায় তবে আমরা ধরে নিব যে র্যামিল শুদ্ধ, গাণিতিকভাবে র্যামিলের শুদ্ধতা প্রমাণ করে। আর যদি র্যামিলের দুই পাশ যথাযথভাবে বসানোর পরও না মিলে সেক্ষেত্রে বুঝতে হবে র্যামিলের কোথাও না কোথাও একটা ভুল আছে, গাণিতিকভাবে এটা শুদ্ধতা প্রমাণ করে না। তাহলে এখন আমরা দেখব যে কোন কোন ভুলের কারণে কোন কোন ভুল র্যামিলে ধরা পড়ে না। আচ্ছা, ভুলকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। একটি হলো করণিক ভুল আর একটা হলো নীতিগত ভুল। করণিক ভুল সাধারণত হিসাব রাখতে গিয়ে বা হিসাব সংরক্ষণের ক্ষেত্রে যে ভুলগুলো করা হয় সেগুলো করণিক ভুল। আর হিসাব বিজ্ঞানের নীতিগত কিছু ভুল আছে যেটা হিসাব বিজ্ঞানের রীতির কারণে ভুল হয়, সেটাকে বলা হয় নীতিগত ভুল। তো করণিক ভুলের মধ্যে আসবে বাদ পড়ার ভুল, লেখার ভুল, বেদাখিলার ভুল, পরিপূরক ভুল। তাহলে ভুল প্রধান দুই প্রকার, করণিক ভুল এবং নীতিগত ভুল। করণিক ভুলের মধ্যে আবার আছে বাদ পড়ার ভুল, লেখার ভুল, বেদাখিলার ভুল, পরিপূরক ভুল। অর্থাৎ করণিক ভুল 4 রকম হতে পারে: বাদ পড়ার ভুল, লেখার ভুল, বেদাখিলার ভুল, পরিপূরক ভুল। আর নীতিগত ভুল এটা যিনি হিসাব রক্ষক ওনার জ্ঞানের অভাবে বা অসাবধানতা বশতার কারণে মূলধনজাতীয় ব্যয়কে মুনাফাজাতীয় ব্যয় বা মুনাফাজাতীয় ব্যয়কে মূলধনজাতীয় ব্যয় হিসেবে অন্তর্ভুক্ত করার কারণে এই ভুলগুলো হয়ে থাকে। এবারে আমরা দেখব অনিশ্চিত হিসাব। আমরা আগেই প্রথমে আলোচনা বলেছিলাম যে যদি র্যামিলের দুই পাশ যথাযথভাবে বসানোর পর অর্থাৎ উদ্বৃত্ত ডেবিট দিকে, উদ্বৃত্ত ক্রেডিট দিকে বসানোর পরও যদি দুই পাশ না মিলে তাহলে বুঝতে হবে কোথাও না কোথাও কোন প্রকার ভুল আছে। তবে সে ভুল খুঁজে বের করার সময় সাপেক্ষ ব্যাপার। তো সাময়িকভাবে অনিশ্চিত হিসাব দ্বারা র্যামিলের দুই পক্ষ মিলানো হয়। তো অনিশ্চিত হিসাবটা কি সেটা আমরা একবার দেখি। অনেক সময় র্যামিলের দুই পক্ষ না মিললে ওই ভুল খুঁজে বের করা কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ হয়ে পড়ে। তাই কাজ বাদ না রেখে সাময়িকভাবে ওই ঘাটতিকে অনিশ্চিত হিসাব নামে দেখানো হয়। মূলত এই হিসাবটি একটি অস্থায়ী বা সাময়িক হিসাব। অর্থাৎ র্যামিলের দুইটি পক্ষ, ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ, ডেবিট দিকে, ক্রেডিট পক্ষ ক্রেডিট দিকে যথাযথভাবে বসানোর পরও দুই পাশ না মিলতে পারে। সেই ক্ষেত্রে কোথায় ভুল হয়েছে সেটা খুঁজে বের করার সময় সাপেক্ষ ব্যাপার হয়ে থাকে। কিন্তু হিসাবের কাজ বাদ না রেখে সাময়িকভাবে ডেবিট বা ক্রেডিট যেদিকে ঘাটতি হোক ওই ঘাটতিকে অনিশ্চিত হিসাবে দেখানো হয়
দেখিয়ে দুই পাশের যোগফল মিলানো হয়। যদি ক্রেডিট দিকে কম থাকে তবে অনিশ্চিত হিসাব ক্রেডিট দিকে বসে, যদি ডেবিট দিকে ঘাটতি থাকে তবে অনিশ্চিত হিসাব ডেবিট দিকে দেখানো হয়। এভাবে দুই পক্ষ মিলিয়ে দুই পক্ষ যেদিকে কম সেদিকে অনিশ্চিত বা হিসাব লিখে দুই পক্ষের হিসাবটা মিলানো হয়। এটা একটা সাময়িক হিসাব বা অস্থায়ী হিসাব। পরবর্তীতে ভুল বের করে এই অনিশ্চিত হিসাবকে অ্যাডজাস্ট করে নেওয়া হয়। এবার আমরা দেখব র্যামিল তৈরি করার সময় সৃজনশীল প্রশ্নের জন্য কিছু সূত্র, যে সূত্রগুলো দ্বারা আমরা সৃজনশীল প্রশ্ন সমাধান করতে পারবো। তো প্রথমে আছে মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি বলতে বোঝায় মালিক কর্তৃক ব্যবসা প্রদত্ত মূলধন, ব্যাংক থেকে গৃহীত ঋণ, সরকারি অনুদান, স্থায়ী সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ ইত্যাদি। প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ বলতে বোঝায় প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয়, ক্রয় পরিবহন, আমদানি শুল্ক, মজুরি ও বেতন, কয়লা ও গ্যাস, জলযান ভাড়া, জ্বালানি খরচ, কারখানা সংক্রান্ত খরচ, ডক চার্জ, নগর শুল্ক ইত্যাদি। পরোক্ষ খরচ। পরোক্ষ খরচ বলতে বোঝায় বেতন ও মজুরি, রফতানি শুল্ক, ভাড়া, অফিস ভাড়া, কারবারি খরচ, দপ্তর খরচ, নিরীক্ষা খরচ, অডিট ফি, কমিশন বা প্রদত্ত কমিশন, প্রদত্ত সুদ বা সুদ, প্রদত্ত বাট্টা, শিক্ষানবিশ ভাতা, খাজনা ও কর, সাধারণ খরচ, বীমা প্রিমিয়াম, বীমা সেলামি, উপযোগ খরচ, আপ্যায়ন খরচ, কুরিন বা অনাদায়ী পাওনা, অবচয়, অবলোপন, দস্তরি, ব্যাংক চার্জ ইত্যাদি। মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় বলতে বোঝায় স্থায়ী সম্পদ ক্রয়, টেলিফোন বা বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়, নতুন সম্পত্তির সংস্থাপন ব্যয়, কৃত যন্ত্রপাতির কার্য উপযোগী করার জন্য মেরামত খরচ ইত্যাদি। মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব সূত্র হলো মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ সাধারণ সঞ্চিতি মাইনাস উত্তোলন, অর্থাৎ আয়কর, জীবন বীমা প্রিমিয়াম ইত্যাদি। ক্রয় বা নিট ক্রয় বা প্রকৃত ক্রয়ের সূত্র মোট ক্রয় থেকে ক্রয় ফেরত বা ক্রয় হ্রাস করে এমন লেনদেন থাকলে সেগুলো মাইনাস হবে। নিট বিক্রয়, বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত মাইনাস বিক্রয় হ্রাস করে এমন লেনদেন। মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় আয়ের মধ্যে আসবে বিক্রয়, শিক্ষানবিশ সেলামি, উপভাড়া, প্রাপ্ত ভাড়া বা মোট আয়, প্রাপ্ত সুদ, প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত কমিশন, বিনিয়োগের সুদ, ব্যাংক জমার সুদ, প্রদত্ত ঋণের সুদ, উত্তোলনের সুদ, পুরাতন খবরের কাগজ বিক্রয়, লভ্যাংশ প্রাপ্তি, অনাদায়ী দেনা আদায়, অনাদায়ী পাওনা সঞ্চিতি ইত্যাদি। চলতি দায়। চলতি দায়ের মধ্যে আসতে পারে বিবিধ পাওনাদার, প্রদেয় বিল, বকেয়া খরচ, অগ্রিম আয়, ব্যাংক জমা অতিরিক্ত, দায়ের বকেয়া সুদ, প্রদেয় ভাড়া, প্রদেয় কমিশন, বকেয়া মণিহারি ইত্যাদি। চলতি সম্পদ। চলতি সম্পত্তির মধ্যে আসতে পারে হাতে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য বিল, বকেয়া আয়, অগ্রিম ব্যয়, সমাপনী মজুত পণ্য, দেনাদার, অব্যবহৃত মণিহারি, প্রাপ্য কমিশন, প্রাপ্য বীমা দাবি, প্রাপ্য ভাড়া, প্রাপ্য সুদ, সুদমুক্ত বিনিয়োগ বা প্রদত্ত ঋণ ইত্যাদি। অস্পর্শনীয় বা অদৃশ্যমান সম্পদ। অস্পর্শনীয় বা অদৃশ্যমান সম্পদের মধ্যে আসতে পারে সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট ইত্যাদি। সমন্বিত ক্রয়। সমন্বিত ক্রয়ের সূত্র নিট ক্রয় যোগ প্রারম্ভিক মজুত পণ্য মাইনাস সমাপনী মজুত পণ্য বা প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য, এই হলো সমন্বিত ক্রয়ের সূত্র। বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য। বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়াল টু প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য। আমরা নিয়মে দেখেছিলাম যে সমাপনী মজুত পণ্য সাধারণত র্যামিলে অন্তর্ভুক্ত হয় না। যে সকল আইটেম র্যামিলে অন্তর্ভুক্ত হয় না তার মধ্যে সমাপনী মজুত পণ্য, প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, সম্ভাব্য দায় বা সম্ভাব্য সম্পদ। তবে যদি প্রশ্নে সমন্বিত ক্রয় উল্লেখ থাকে সেই ক্ষেত্রে সমাপনী মজুত পণ্য র্যামিলে অন্তর্ভুক্ত হবে, বরং প্রারম্ভিক মজুত পণ্য র্যামিলে অন্তর্ভুক্ত হবে না।
বিষয়টা এরকম, সমাপনী মজুদ পণ্য সাধারণত রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না, কারণ প্রারম্ভিক মজুদ ও ক্রয়কৃত পণ্যের অবিকৃত অংশ হলো সমাপনী মজুদ। কিন্তু যদি সমন্বিত ক্রয় রেওয়া মিলে থাকে তাহলে সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলের ডেবিট দিকে যাবে, কারণ সমন্বিত ক্রয় প্রারম্ভিক মজুদ পণ্য ও ক্রয়কৃত পণ্যের সমষ্টি থেকে সমাপনী মজুদ ব্যতীত অবশিষ্ট অংশটুকু বোঝায়। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে, যদি সাধারণত সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, তবে যদি রেওয়া মিলে সমন্বিত ক্রয় উল্লেখ থাকে সেক্ষেত্রে প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, বরং সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত হবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে যদি সমন্বিত ক্রয় প্রশ্ন উল্লেখ থাকে সেক্ষেত্রে প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, বরং সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত হবে। অন্যান্য ক্ষেত্রে প্রারম্ভিক মজুদ পণ্য অন্তর্ভুক্ত হবে, বরং সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত হবে না, শুধুমাত্র সমন্বিত ক্রয় থাকলে ব্যতিক্রম। এই ছিল মোটামুটি আমাদের সাধারণ সূত্র, যেই সূত্রগুলো আমাদের সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করার জন্য আমাদের কাজে লাগবে। আশা করি এগুলো দ্বারা তোমাদের উপকৃত হবে। স্টে হোম, স্টে সেফ, যে কথাগুলো আমরা বারবার বলতেছি করোনাকালীন সময়, যে সকলে সরকারি স্বাস্থ্যবিধি আমরা মেনে চলবো, নিজে সুস্থ থাকি, পরিবারের সবাইকে সুস্থ রাখি, এই কথাগুলো আমরা বারবার বলতেছি এবং তোমরাও এই নিয়মগুলি মেনে চলো। সকলে সুস্থ থাকো, সকলে ভালো থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি। আমরা আগামী ক্লাসে সরাসরি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তোমাদের বোর্ড বইয়ের যে গাণিতিক সমস্যাগুলো আছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো। তো সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।